প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ৮টি গ্রাম। ভেসে গেছে কয়েকশো বসতবাড়ির ফসলি জমি, বিপর্যস্ত জনজীবন। অল্প বৃষ্টিতেই ভোগান্তি রাজধানীবাসীর। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামের নিচু এলাকার বাসিন্দাদের, ব্যাহত শিক্ষা কার্যক্রম। কুমিল্লার মুরাদনগরের ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি নাসিমা গ্রেফতার। বাকিদেরও দ্রুত আটকের আশ্বাস জেলার পুলিশ সুপারের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানদণ্ডে ভিন্নতা, বৈষম্যের শিকার চাকরির বাজারেও অভিন্ন নম্বর পদ্ধতি প্রণয়নের তাগিদ। এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন বারাক ওবামা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার সহ ৮টি গ্রাম। ভেসে গেছে কয়েকশো বসতবাড়ি, গাছপালা, পুকুরের মাছ ও ফসলি জমি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার হাজার হাজার জনজীবন। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। এই গৃহিণীদের মতো বন্যার পানিতে সব হারিয়ে নিঃস্ব হয়েছে ফুলগাজীর ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ। শুক্রবার গভীর রাতে ফেনীর মুহুরী নদী দিয়ে ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে যায় ফুলগাজীর উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের বাঁধ। এতে ভেসে যায় বসত বাড়ি, গাছপালা, পুকুরের মাছ, ফসলি জমি সহ অনেকের ঘরবাড়িও। একই রাতে পানি উন্নয়ন বোর্ড মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি বিপদসীমার ১২০ থেকে ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে রেকর্ড করে। আরে বাঁধ ভাঙ্গা ঢলের পানিতে প্লাবিত হয় ফুলগাজী বাজার, সাহাপাড়া, উত্তর ও দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পশ্চিম ও উত্তর ঘনিয়ামোড়া, বড়ইয়া, পার্শ্ববর্তী উপজেলা পরশুরামের টাটেশ্বর সহ ৮টি গ্রাম। পুকুরে মাছ চলে গেছে, এলাকায় শাকসবজি নষ্ট হয়েছে, আমন ধান নষ্ট হয়েছে। জমি টমি সব আমার শেষ, বছর বছর এটা একটা সমস্যা। আমরা এটা একটি স্থায়ীভাবে সমাধান চাই। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, বাঁধের আরো একাধিক স্থানে ভাঙন দেখা দিতে পারে। ফ্লাড ওয়ালের নিচ দিয়া পানি সিপেজ হয়ে ফুলগাজী বাজার বর্তমানে ৩ থেকে ৪ ফিট পানির নিচে। পানি কমে গেলে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নেব, কিন্তু যদি পানি না কমে এবং ভারত থেকে যদি পানি আরো আসে তাহলে আরো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার ভোর ৬টা থেকে ২৪ ঘন্টায় এবছরের সর্বোচ্চ ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে এখানকার ক্ষতিগ্রস্ত প্রায় ২ শতাধিক পরিবারের ১০,০০০ লোকের কাছে এখনো পৌঁছায়নি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। আর সবকিছু হারিয়ে নিঃস্ব সব লোকজন এখন সামনের দিনগুলো কিভাবে কাটাবে তা নিয়ে এখন যেন চিন্তিত। ফুলগাজীর দৌলতপুর গ্রাম থেকে আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। দর্শক, এই মুহূর্তে ফুলগাজী ইউনিয়ন পরিষদের সামনে আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুন্না। হ্যাঁ রঞ্জন, যেমনটি বলছিলেন ফুলগাজী বাঁধ ভেঙে যেভাবে আর গতকাল ৮টি গ্রাম প্লাবিত হয়েছিল, রাতে আরেকটি এখানকার কহুয়া নদীর আরেকটি জায়গায় বাঁধ ভেঙেছে ৩০ মিটার। বাঁধ ভেঙে নতুন করে এই বাঁধ ভেঙে আরো ৩টি গ্রাম প্লাবিত হয়েছে নতুন করে। আর এদিক দিয়ে যে প্লাবিত হওয়ার পরপরে যেখানকার গতকালকার যে সব অঞ্চলগুলো গ্রামগুলোতে পানি উঠেছিল সেখানে এখন পানি কিছুটা নামতে শুরু করেছে। আর এখানকার আমি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আছেন ওনার সাথে আমি সকালবেলায় কথা বলেছি। উনি আমাকে যেটা জানিয়েছেন, সকাল ৬টায় যে বিপদসীমা মুহুরী নদীর বিপদসীমার ১৩ মিটারের নিচে এখন নেমে এসেছে। আজকে সকালবেলায় তারা যেটা রেকর্ড করেছেন সেটা হচ্ছে যে ১১.৯০ সেন্টিমিটার পর্যন্ত পানি এখন ওনারা রেকর্ড করেছেন আজকে সকালবেলা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানে আমাদের বিপদসীমার প্রায় ২ মিটার ১০ সেন্টিমিটার নিচে দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর।
আর আরেকটা বিষয় যেটা বলে রাখি, এদিকে যেসব জায়গাগুলো দুর্ভোগে যারা পড়েছেন, এসব মানুষগুলো, বানভাসী মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন এখানকার উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের তদারকিতে এখানে ত্রাণ তৎপরতা শুরু করেছে। ত্রাণ তৎপরতার মধ্যে আমরা যেটা, ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন, এখানে ওনারা বানভাসী মানুষের প্রত্যেকটা পরিবারের জন্য 2 লিটারের 1 বোতল পানি, তারপর বিশুদ্ধ পানি, এরপরে 2 প্যাকেট খাওয়ার স্যালাইন, 1 প্যাকেট বিস্কিট, আর আধা কেজি চিনি, আধা কেজি মুড়ি এবং 1 কেজি চিড়ে, এই দিয়ে মানে সকল প্রত্যেকটা পরিবার 600 পরিবারকে গতকালও ত্রাণ বিতরণ করা হয়েছে। আজকেও ঠিক একইভাবে তারা ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে আমি এখানে আছি ফুলগাজী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের এখানে। তো সেখানে হয়তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যারা বানভাসী মানুষ তারা এখানে একত্র হচ্ছেন এবং সেখানে তাদেরকে কিছুক্ষণের মধ্যে থেকে এখন ত্রাণ বিতরণ শুরু হবে। এবং এখানকার স্থানীয় যে উপজেলার চেয়ারম্যান যিনি আছেন আব্দুল আলিম, উনি এটা আমাকে জানিয়েছেন যে তারা এখানে তো ত্রাণ বিতরণ করবেন, এছাড়াও তারা বিভিন্ন জায়গায় দুর্গত এলাকাগুলো গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওনারা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এখানকার মানুষ যেটা আসলে বলছে, সেটা হচ্ছে যে তাদের এই যে ত্রাণ এবং সহযোগিতা তারা আসলে এটা চায় না। তারা মূলত এখানকার যেই বাঁধ আছে, কহুয়া এবং মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের তারা স্থায়ীভাবে একটা যে সমাধান তারা চাচ্ছে। তারা প্রতি বছরে দেখা যাচ্ছে যে এই বাঁধটা ভাঙছে এবং এই বাঁধ ভাঙার পিছনে কারণ যেটা আছে সেটা হচ্ছে যে এখানে বর্ষা মৌসুমের আগে এই বাঁধগুলো সংস্কার বা মেরামত করা হয় না। এখানকার নির্বাহী প্রকৌশলী যিনি আছেন পানি উন্নয়ন বোর্ডের, ইনি সকালবেলা আমাকে জানিয়েছেন যে আজকে 3টা ভাঙন ছাড়াও আরো 4টি স্পটে এখানকার জয়পুর, শ্রীচন্দ্রপুর এবং জগৎপুরের 4টি স্পটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ওই 4টি জায়গাও বাঁধ ভেঙে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রঞ্জন। ফেনীর ফুলগাজী ইউনিয়ন পরিষদের সামনে থেকে সেখানকার বন্যা পরিস্থিতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী বক্তিয়ার মুন্না। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে 3 দিনের টানা বর্ষণে বান্দরবান কেরানীহাট সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর সহ লামা ও আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পাহাড় ধসের আশঙ্কায় ইতোমধ্যে পৌর এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। বছরের যে কোনো সময় ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। বর্ষাকালে এ পরিস্থিতি হয় আরও ভয়াবহ। সম্প্রতি টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দীর্ঘ সময় পানি জমে থাকায় রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, যা নগরবাসীর জন্য তৈরি করেছে সীমাহীন ভোগান্তি। এ সমস্যার সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাইফুল ইসলামের তোলা ছবিতে তানিন মেহেদের রিপোর্ট। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবির ভাষায় বৃষ্টিতে নদীতে বান আসলেও আজকাল বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাটেও যেন বান ডাকে। সামান্য বৃষ্টিতে নগরীর রাস্তায় পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মাথার উপর বৃষ্টি আর রাস্তায় অথই পানির মধ্য দিয়ে চলতে গিয়ে ভোগান্তি এখন নগরবাসীর নিত্য সঙ্গী। অনেক সমস্যা হচ্ছে, এখানে একটু বৃষ্টি হলে পানি একদম থমথম, মানুষের যা কষ্ট, ভাঙ্গার মধ্যে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়। আমাদের বিশেষ করে যারা ছাত্র আছি তাদের এই সম্পর্কটা আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। দেখা যায় যে রিকশা ভাড়া দ্বিগুণ চায় তারা, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। নগরীর বেশিরভাগ রাস্তার ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় বৃষ্টি থামার পরেও পানি কমতে দীর্ঘ সময় লাগে। ফলে রাস্তায় তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। ভোগান্তি তো শেষ নাই, বৃষ্টির দিন বৃষ্টি নামবে, কিন্তু যেভাবে কাজ চলতেছে 12 মাস ধরেই কাজ চলতেছে, এখানে রাস্তাঘাট পুরো অবস্থা খারাপ। হাঁটু জল পানি উঠে গেছে, এখানে রাস্তাঘাট হাঁটা চলা খুবই কষ্ট করবে। আপনি নিজেই দেখতেছেন, এখন নিজেই দেখেন যে এখানকার এই অবস্থা। আজকে 3-4 মাস থেকে এত কষ্টে আছি যে এটা আর বলার অপেক্ষা রাখে না। এ ধরনের সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করে সমন্বিত পরিকল্পনা নেয়ার পরামর্শ দিলেন এই নগর পরিকল্পনা বিশেষজ্ঞ। রাস্তাঘাট যে বানাবো, শহরের বিভিন্ন এলাকা যে তৈরি করব, সেখানে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা, যেটাকে ড্রেনেজ, এইটাকে সর্বোচ্চ নজরে এনে পরিকল্পনা করতে হবে। সবচেয়ে বড় কথা, আবহাওয়ার সাথে মিল রেখে, জলবায়ুর সাথে মিল রেখে নগর উন্নয়ন, নগর পরিকল্পনা
নগর নির্মাণ, এটি হতে হবে। পাশাপাশি ঢাকার 2 সিটি কর্পোরেশনকে এক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না আগ্রাবাদ সিডি আবাসিক এলাকার কয়েক লাখ বাসিন্দার। প্রবল বর্ষণের পাশাপাশি জোয়ারের পানি প্রবেশ করায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির পাশাপাশি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতার জন্য বর্ষা মৌসুমের প্রয়োজন হয় না। শীত কিংবা গ্রীষ্ম সাগরে জোয়ার হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। দিনের অধিকাংশ সময় পুরো এলাকা জোয়ারের পানিতে ডুবে থাকে। 2 দশক আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে তোলে বিশাল এই আবাসিক এলাকা। পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে জোয়ারের পানি ঢুকতে পারে সেই চিন্তায় ছিল না কারো। আর বর্ষা মৌসুমে জোয়ারের পানির সাথে বৃষ্টির পানি যুক্ত হয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে ঠেকে। এটা আমাদের নিত্যদিনের সমস্যা। এটা ঘুম থেকে উঠলে এবং ঘুমাতে যাইতেই এটা আমরা পাই। খুব কষ্ট হয়ে বাজারে যাইতে হয়, তারপর আপনার মার্কেটে যাইতে হয়। ঘর পুরো পানি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে আমাদের। বহুদিন ধরে চোখের উপরে পানি উঠতে যাইতেছে। ঘনবসতি হয় এখানে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। কিন্তু জোয়ার বাটের উপর নির্ভর করে এখানকার শিক্ষা ব্যবস্থা। ভরা জোয়ার কিংবা প্রবল বর্ষণ হলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটু যে ঘুরে চলে আসছি, ম্যাডামরা আসে নাই, স্যাররা। পানি ওঠার জন্য স্কুলে আসতে পারতেছি না, স্কুল এখন বন্ধ। পানির মধ্যে তো আসাটাই অনেক রিস্ক। এর মধ্যে এসে স্কুল ক্লাস তো কিছু হবে না। স্কুল বন্ধ দেওয়া হচ্ছে আর শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় পেরিয়ে গেল, জলবদ্ধতার সমস্যার সমাধান না হয় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সুইচ গেট দিতে হলে অন্য কোথাও ব্যবস্থা নিতে পারে, নাহলে এটা উঁচু করে ভরাট করতে হবে। পানিটা যেন অতি শীঘ্রই বন্ধ করে দেয় এবং এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে। তবে সিটি কর্পোরেশনের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইস গেট তৈরি করবে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা ভার্বালি এগ্রিমেন্টে এসেছি। আমাদের মেয়র মহোদয়ের সাথে ওনার আলোচনা হয়েছে এবং ওনারা এগ্রি করেছেন। সেই ব্যাপারে তারা এখন পরিকল্পনা প্রণয়নের কাজ অনেকটা এগিয়ে গেছে। প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের 5টি অফিস রয়েছে। আর এখানকার 1000 বহুতল ভবনে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লার মুরাদনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সাজিয়ে হত্যা মামলার 10 দিন পর এজাহারভুক্ত অন্যতম আসামি নাসিম আক্তারকে গতকাল গ্রেফতার করা হয়েছে। প্রতারিত হয়ে বিদেশ থেকে ফিরে আসা যুবক মনিরকে ঈদের 3 দিন আগে পিটিয়ে হত্যা করে একটি দালাল চক্র। সে হত্যার ছবি মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ঘটনা তদন্তের জন্য মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আবুল হাসানকে আটক করা হয়। কুমিল্লা থেকে বাহার রাহেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 জুলাই ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজীতলী গ্রামের মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়ার পর শামসুল হক মুনির নামে এক যুবককে হাত পা বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয়। পরে কৌশলে পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। তবে পরিবারের অভিযোগ, গত জানুয়ারিতে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ীর মাধ্যমে 3 বছরের চুক্তিতে দুবাই গিয়েছিল মুনির। কিন্তু প্রতারিত হয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসায় ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চায় মুনির। টাকা না দিতেই ডাকাত সাজিয়ে হত্যা করা হয় তাকে। এখন 10,000 টাকা বেতন দেয় আর পাসপোর্ট নিয়ে গেছে 6 মাসের মধ্যে আমার ছেলে এসে পড়তেছে। তখন এটা কি কয়, আমি কি করবো, আমি তো মামা জানি না তার কোন বাইকে দিত না, 1 পয়সা কম দিন 3.5 লাখ টাকা আমার দিতে হবে। বিদেশের ব্যাপারে টাকা দিছিল, কিছু দিছে কিছু রয়েছে বাকি দিবে কয়ে বাড়ির থেকে টাকাইয়া নিছে নিয়া কুদ্দুসার মরণ। এরপরে আমার ছেলেটা হত্যা করছে। একটু আগে দিয়া মাইক দিয়ে কইছে হুজুরে আমরা ডাকাত ধরছি, ঠিক আছে, হয় কোনো ডাকাত না। সেখানে কোনো ডাকাতের ঘটনা হয়নি, কিন্তু পরিকল্পিতভাবে তারা তাকে মৃত্যু মারছে, এটা একদম প্রমাণিত। এখন স্বজনদের একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তো বিচার চাই আর কি। আমার মেয়েটারা যে এতিম করছে কিছুই বলার নাই, আমার হেরার ফাঁসি চাই। একবারে কোলের একটা বাচ্চা রেখে তার পরিবার পরিজন রেখে এটা ইয়ে করা হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এটার এই নির্মম হত্যাকাণ্ডের
আমরা সঠিক বিচার চাচ্ছি। এদিকে এ ঘটনায় জড়িত বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেন জেলার পুলিশ সুপার। ঘটনার আকস্মিকতায় কিন্তু তখন যেটা মনে হয়েছিল যে এটি ডাকাতি করতে এসেই তাকে পিটিয়ে মারা হয়েছে, পুলিশ সেভাবে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতে যখন আবার বাদীর ভিকটিমের লোকজন, তার পিতা এবং অন্যান্য আত্মীয়স্বজন গিয়ে যখন থানাকে অবহিত করেছে, পুলিশ কিন্তু তৎক্ষণাৎ মামলা রেকর্ড করেছে। তদন্ত চলছে, হয়তো পরবর্তীতে আমরা আরো পরিষ্কার হবে। হত্যার ঘটনায় স্থানীয় কুদ্দুস মাতব্বর ও ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ 7 জনের নাম উল্লেখ এবং আরো 10 জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেন নিহতের বাবা। এ ঘটনায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণাকারী ইমাম আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সিলেটের রাজন হত্যা মামলার অন্যতম আসামি আয়াজ আলীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আয়াজ আলীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার গভীর রাতে শহরতলির শেখপাড়া থেকে আয়াজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ নিয়ে রাজন হত্যার ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হলো। বিজ্ঞ MM1 জনাব সাদুল করিম আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সময় সংবাদে আরো থাকছে। নিষেধাজ্ঞার পরও বিভিন্ন মহাসড়কে নির্বিঘ্নে চলছে সিএনজি চালিত অটোরিকশা সহ অবৈধ যানবাহন। ঘটছে দুর্ঘটনা, আলাদা রাস্তা তৈরির দাবি। এবং নিরাপদ ও স্বল্প সময়ের যাত্রা হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঢাকা চাঁদপুর নৌ রুট। নজরদারি বাড়ায় এবছর কোনো দুর্ঘটনা ঘটেনি, দাবি নৌ পুলিশ ও BIWT এর। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের শিক্ষা অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের শিক্ষাহীন নেতৃত্ব দেশকে সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। বিশ্বের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অনাড়ম্বর আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন হয় সংগঠনের 28তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনেই মিশে আছে ছাত্রলীগের নাম। এ কারণে সংগঠনের সুনাম আর ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকতে হবে এর প্রত্যেক নেতাকর্মীকে। স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন, এটা বোধহয় কেউ ভুলে গেলে চলবে না যে স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন শুরু ছাত্রলীগের কনফারেন্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে, এখানে কেউ ঠিক করে দেবে না। ছাত্রলীগের যারা কাউন্সিলর তারা যাকে চাইবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে লেখাপড়ায় নিয়মিত এবং মেধাবীদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া নেতৃত্ব কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। অশিক্ষিত নেতৃত্ব দেশকে কি দিতে পারে? 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, বোমা, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর দুর্নীতি, স্বজনপ্রীতি এছাড়া আর তো কিছু দেশকে দিতে পারে নাই। আমার প্রশ্ন, আমরা যদি পারি উন্নত দেশ গড়ে তোলার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে, অন্যরা পারেনি কেন? পারেনি একটাই কারণে, সেখানে শিক্ষার অভাব, দূরদৃষ্টির অভাব, কোনো ভিশন নেই, কোনো স্বপ্ন নেই। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন সংগঠনের সাবেক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আজকের ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে হবে দেশের চালিকা শক্তি। এটা প্রত্যেকটা নেতাকর্মী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নামে তত্ত্বাবধায়ক সরকার না হলেও যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। গতরাতে গুলশান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দাবি জানান। এ সময় ঈদ পরবর্তী সড়ক দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের উন্নয়নের বদলে বিএনপিকে দমন করায় সরকারের একমাত্র কাজ মনে করে বলেই এসব দুর্ঘটনা ঘটছে। গত 10 দিনে
242 জন প্রাণ হারিয়েছে। কেন এই অবস্থা? এই যে গাড়ি সব উল্টে পড়ে যাচ্ছে, কেন এই অবস্থা? রাস্তা হাইওয়ের এই দুরবস্থায় খালখন্দ বোঝাও যায় না, কিছু না, তারপরে যানজট, এর জন্য মানুষ এইভাবে মূল্যবান প্রাণগুলি হারাচ্ছে। কাজের দিকে কোনো নজর নেই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন, বিএনপিকে ধ্বংস করো, জঙ্গিদের ইয়ে করে কয়েকদিন পর পর এই যে নাটকগুলো তারা করছে, এগুলো করে বাংলাদেশের ইমেজটা পুরো নষ্ট করছে। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য নিরপেক্ষ সরকারের দরকার। আমি বলবো না তত্ত্বাবধায়ক, যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। সেখানে যারাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশের দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানদণ্ড সিজিপিএ পদ্ধতিতে রয়েছে ভিন্নতা, ফলে চাকুরির বাজারে বৈষম্যের শিকার হতে হচ্ছে এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীদের। এক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নম্বর পদ্ধতি প্রণয়নের তাগিদ শিক্ষাবিদদের। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সিজিপিএর ভিন্নতাকে সমর্থন দিয়ে উল্টো চাকরি দেওয়ার পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিলেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি 82টি বিশ্ববিদ্যালয়, যেখানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের 53% ছাত্রছাত্রী প্রতিবছর অধ্যয়ন করছেন। হাতে গোনা 2-1টি বিশ্ববিদ্যালয় ছাড়া প্রায় একই রকম অবকাঠামো এবং শিক্ষা সুবিধা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীর মান যাচাইয়ের মানদণ্ড কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা সিজিপিএ পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্নতা। অন্যান্য ভার্সিটিতে যেখানে 4 পেতে হলে 80-তে পায়, বাট ওখানে আমাদের পেতে হয় 90+। আমাদের 97 পেলে তখন আমরা A+ পাচ্ছি। দেশের বাইরে কোনো ভালো ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, খুব ভালো ভার্সিটি যদি হয় 3.5 আপ চাই, সে কম নাম্বার পাইলো না বেশি নাম্বার পাইলো, এটা কিন্তু বাইরে ভার্সিটি কিন্তু জাজ করতেছে না। শিক্ষার্থীদের অভিযোগ, চাকরির বাজারে এই অসম ফলাফল পদ্ধতির ফলে প্রাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হতে হয় তাদের। মার্কস বেশি পাইলাম কিন্তু সিজিপিএটা কম, তখন আমরা অ্যাপ্লাই করতে পারি না। বিভিন্ন জব সেক্টর যেটা হয় আপনার দেখে সিজিপিটা দেখে, ওরা কিন্তু নাম্বার দেখে না। উচিত যে প্রত্যেক ভার্সিটিতেই ইকুয়াল একটা থাকে, গ্রেড পয়েন্টটা যাতে ইকুয়াল থাকে। সিজিপি পদ্ধতির ভিন্নতার কারণে শিক্ষার্থীদের সমস্যার কথা মানছেন শিক্ষাবিদরাও। এক্ষেত্রে ইউজিসি চেয়ারম্যান মনে করেন, ফলাফলের শর্ত না দিয়ে পাশ করা সব শিক্ষার্থীকেই চাকরির আবেদনের সমান সুযোগ দেওয়া উচিত। যদি একটা ইউনিফর্ম পলিসি ফলো করা হতো তাহলে হয়তো ভালো হতো। ইউজিসির একটা দায়িত্ব এটা, যে সব বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। যারা চাকরির বিজ্ঞাপন দেয় এটা তাদেরই এখতিয়ার, কাকে নিবে কাকে নিবে না, কিন্তু গ্রেড পয়েন্ট না এটা মেনশন না করলে এটা ভালো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একমুখী না হওয়ায় নানামুখী বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। আর এ থেকে ব্যতিক্রম নয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফল নির্ধারণ পদ্ধতিও। তাই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক ধরনের বৈষম্যের মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। সে কারণে বিশেষজ্ঞরা বলছেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর সিজিপিএ ও নম্বর পদ্ধতি হওয়া উচিত একই ধরনের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পিতৃভূমি কেনিয়ায় গিয়ে এবার প্রশংসা করলেন বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে কেনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসেবে টানলেন তিনি। স্থানীয় সময় শনিবার নাইরোবিতে কেনীয় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পন্থা অবলম্বন করার প্রশংসা করেন। বাংলাদেশ সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে ক্লাউড সোর্সিং প্ল্যাটফর্ম উশাহিদি ব্যবহার করেছে। আমি মনে করি এটি খুবই ভালো কাজ ছিল। আর উশাহিদি নিয়ে আসেন কেনিয়ারই একদল তরুণ উদ্যোক্তা। তাই আমি আবারও আপনাদের বলবো, নতুন নতুন ভাবনা নিয়ে আপনারা এগিয়ে চলুন, সাফল্য আসবে। সরকারি নিষেধাজ্ঞার পরও দেশের বিভিন্ন মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা সহ অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহন। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নেই তেমন কোনো উদ্যোগ। বগুড়ার মাজেদুর রহমান এবং সিরাজগঞ্জের রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্যাটারি চালিত ছোট যানগুলো মহাসড়কে চলতে দেবেন না। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সম্প্রতি মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কিন্তু আদেশ হলেও নেই এর কোনো বাস্তবায়ন। এভাবেই বগুড়া মহাসড়কে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ফিটনেসবিহীন যানবাহনগুলো। বগুড়া জেলা পুলিশ বিভাগ ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত বগুড়ার মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে মোট 210টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 70 জন আর আহত হয়েছেন 2 শতাধিক। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এসব ত্রুটিপূর্ণ যানবাহন বন্ধের দাবি সাধারণ মানুষেরও। সিএনজি, রাস্তা, অটোরিক্সা এগুলো তুলে নেওয়া দরকার। ভটভটি আসে আরো বেশি যানজট রাস্তার মধ্যে হয়ে যায়, যার কারণে এত দুর্ঘটনা মানুষ মারা যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জের অধিকাংশ মহাসড়ক এখন অনেকটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, কিন্তু তাতে কারো যেন কোনো মাথা ব্যথা নেই। মহাসড়কের পাশেই বসেছে সিএনজি স্ট্যান্ড, নির্বিঘ্নে মহাসড়কে গাড়িও চালাচ্ছেন তারা। তবে সিএনজি চালকদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মহাসড়কে তাদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হঠাৎ করে যদি এভাবে ঘোষণা দিয়ে দেয়, তাহলে এই ঘোষণার মাধ্যমে অনেকেই জানে, অনেকেই জানে না। সকালবেলা সবাই বাইরে হয়ে গেছে, অজগবি রাস্তা বন্ধ, আমাদেরকে চালাতে দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না আমরা তো কিছুই জানি না। আমাদের আলাদা রাস্তা করে দিক, আমরা সেই অনুযায়ী আমরা রাস্তা গাড়ি চলাচল করবো। বিকল্প ধীরগতি রাস্তা করে তারপর আইন প্রয়োগ করলে আমরা সেই আইন অবশ্যই মানব। তা না হলে আমরা সিরাজগঞ্জ জেলায় অন্তত 2,500 যে সিএনজি মালিক আছে, এই মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের আদেশ হাতে পেলেই তা বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মহাসড়কের যে অংশটুকু, সেই অংশে কিন্তু এই সিএনজি সহ নসিবন পরিবহন বা এই জাতীয় গাড়ি খুব কম। কয়েকটা রোডে কিছু কিছু অংশে এখন সিএনজি চলে। সার্কুলার পাওয়ার সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ঈদের আগে এবং পরে 5টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 36 জন। এর মধ্যে 2টি দুর্ঘটনায় নিহত হন 2 জন সিএনজি চালক। সাবিহা নিপা, সময় সংবাদ। নিরাপদ ও স্বল্প সময়ের যাত্রা হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঢাকা চাঁদপুর নৌরুট। এই ঈদে ঘরমুখ প্রায় 20 লক্ষাধিক যাত্রী নিরাপদে কর্মস্থলে ফিরেছেন এ নদীপথ দিয়ে। সড়কে ভয়াবহ যানজট আর দুর্ঘটনার আশঙ্কার মধ্যে নদীপথে পরিবার পরিজনের নির্বিঘ্ন যাত্রায় খুশি সাধারণ যাত্রীরা। এদিকে নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ বলছে, পর্যাপ্ত নিরাপত্তা ও কড়া নজরদারির কারণে এবছর নদীপথে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাঁদপুর থেকে ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকা থেকে চাঁদপুর পৌঁছাতে সড়ক পথে স্বাভাবিক সময় লেগে যায় 6 থেকে 7 ঘন্টা। এছাড়া যানজটের পাশাপাশি রয়েছে অহরহ দুর্ঘটনার আশঙ্কাও। কিন্তু নদীপথে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর পৌঁছাতে সময় লাগছে মাত্র 3 ঘন্টা। তাই রাজধানীর সদরঘাট আর চাঁদপুরের লঞ্চঘাট এখন মুখর থাকছে যাত্রীদের পদচারণায়। শুধু চাঁদপুরই নয়, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার কিছু অংশের যাত্রীরাও এখন যাতায়াত করছেন এই নদীপথে। আর দুর্ঘটনার তেমন আশঙ্কা না থাকায় ঢাকা চাঁদপুর নৌরুটে এই ঈদে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদে নারীর টানে বাড়ির পানে ছুটে চলা এবং ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য এ রুটের লঞ্চ ও স্টিমারই প্রথম পছন্দ ছিল যাত্রীদের। এদিকে যাত্রী সেবা ও নির্বিঘ্ন যাত্রায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। ঘরোয়া সার্ভিস যেরকম মানুষ ঘরে আরামে থাকে, সেরকম লঞ্চের পরিবেশটা এরকম। খুব সুন্দরভাবে আমরা যাইতে পারছি। আমি আসার সময় কিন্তু বিএপি কেবিনটাই ভাড়া করে আসছি। স্বল্প সময় এবং নিরাপত্তার জন্য আমরা লঞ্চে যাতায়াত করি। খুবই কমফোর্টেবল আর কি, কারণ বাসে অনেক যানজট। যাত্রীদের কিছু আনন্দ পোষণ করি, এমনকি নিজকে নিজে আসলে গর্বিত বোধ করি। নিয়মিত টহল, নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় এই ঈদের ছুটিতে কোনো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর। নৌপুলিশের সদস্য, যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োজিত করতে পেরেছি এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্থানীয় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ এবং জেলা পুলিশের সহযোগিতায় আমরা যাত্রীদের কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা পারাপার করতে পেরেছি। বিআইডব্লিউটিএর তথ্য মতে ঢাকা চাঁদপুর নৌরুটে ঈদ উপলক্ষে 20টি বিলাসবহুল লঞ্চে প্রায় 20 লাখ যাত্রী যাতায়াত করেছেন। তবে স্বাভাবিক সময়ে এ নৌপথে 12টি লঞ্চ ও 3টি স্টিমার চলাচল করে। সময় সংবাদ, চাঁদপুর। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের নৌকাডুবির ঘটনায় 2 শিক্ষার্থী সহ নিখোঁজ 3 জনের মধ্যে মনির নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ সকালে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। গতকাল গফরগাঁওয়ের গলাকাটা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্বপাড় চলাপি ঘাট এলাকা থেকে অন্তত 30 জন যাত্রী নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি গলাকাটা ফেরিঘাট এলাকায় পৌঁছলে ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসলেও নিখোঁজ হন 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। রাজধানীর গুলশানে কর্তব্যরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গতরাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে গুলশান 1 নম্বর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ কনস্টেবল মঞ্জুরুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। এ সময় তার কাছে থাকা অস্ত্র থেকে হঠাৎ গুলি বের হয়ে তার থুতনিতে লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কমলেও সে তুলনায় কমছে না ঋণের সুদ। বিশেষজ্ঞরা বলছেন, আমানতের সাথে সামঞ্জস্য রেখে ঋণের সুদ না কমালে প্রকৃত সুফল থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। তবে ব্যাংকারদের দাবি, এরই মধ্যে ঋণের সুদ অনেকটাই কমে এসেছে। তাছাড়া খুব দ্রুত সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতেও কাজ করছেন তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দীর্ঘদিন থেকেই ব্যাংকের আমানত ও ঋণের মধ্যকার সুদের পার্থক্য বা স্প্রেড 5% রাখার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে আমানতের সুদের হার কমলেও সে অনুপাতে ঋণের সুদ কমেনি বেশিরভাগ ব্যাংকই। স্প্রেড 5% মধ্যে রাখতে আমানতের সুদ কমলেও এখনো বেশিরভাগ ব্যাংকই 12 থেকে 13% উপরে রয়ে গেছে ঋণের সুদের হার। তবে ঋণের সুদ আগের তুলনায় অনেক কমেছে উল্লেখ করে ব্যাংকাররা বলছেন, ব্যবস্থাপনা ব্যয় আর খেলাপি ঋণের পরিমাণ না কমাতে পারলে ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নামানো সম্ভব নয়। ব্যাংকের তার ডিপোজিটের সুদের হার কমানোর ফলে ন্যাচারালি যে লেন্ডিং এর সুদের হার কমেছে। এই জুলাই মাস থেকে এবছর আমার সুদের হার কমিয়েছে এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে কমবে এবং স্প্রেড যেটা 5%-এর নিচে বা 5% আনার যে বাংলাদেশ ব্যাংকের একটা আছে, সেটা আমার মনে হয় পর্যায়ক্রমে আমরা করতে পারবো। তা আপনি খেলাপি ঋণ যতক্ষণ না পর্যন্ত আপনি কমাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ঋণের সুদের হার আপনি কমবে না। সঞ্চয়ের যে ইন্টারেস্ট রেটগুলো যেগুলো ছিল এটা কমিয়েছি এবং তার ফলে আমরা ঋণের ইন্টারেস্টও কমাতে পারছি। আমাদের এক্সপেন্সটা কমে আসছে, ইন্টারেস্ট রিলেটেড এক্সপেন্সটা, যেটা লক্ষ্য 10%-এর নিচে চলে যাওয়া। খুব তাড়াতাড়ি বোধ হয় 10%-এ আমরা চলে যাব। এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের ব্যাংকিং খাতে আমানত ও ঋণের মধ্যকার সুদের ব্যবধান অনেক কমে এসেছে। এক সময়ে 22, 23 বা 18 এরকম একটা রেট ছিল, এখন কিন্তু 12, 13, 14-তে নেমে আসছে। তো পর্যায়ক্রমে এই রেট আরো কমবে। এক সময় স্প্রেড 5 রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছিলাম, এখন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে স্প্রেড জন্য 4-এ নামিয়ে নিয়ে আসে। এদিকে আমানতের সুদ কমানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের স্প্রেড কমলেও ঋণের সুদ না কমলে আমানতকারী ও ঋণ গ্রহীতা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ব্যাংক বিশেষজ্ঞরা। ব্যাংকের যে স্প্রেডটা কমেছে সুদের, এটা ভালো হইতে, এদের সুফলটা কিন্তু পাবে না লোকজন। এই যে এখনো দেখুন এক্সেস লিকুইডিটি, পারিপার্শ্বিক অন্য জিনিসগুলো যেগুলো আমি বলে সেগুলো ডেভেলপ না করাতে আপনার যারা ঋণ গ্রহীতা তারাও সুবিধা পাচ্ছে না, অন্যদিকে যারা সেভার, যারা সঞ্চয়কারী সাধারণ মানুষ তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে, কারণ সুদের হার কমে গেছে। ঋণ ফেরতের নিশ্চয়তার পাশাপাশি খেলাপি ঋণ কমানো গেলেই কেবল ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব, এমনটাই মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে গত এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীরা। ফলে হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতার ক্ষতি অনেকটা কাটিয়ে উঠেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যটন ব্যবসা চাঙ্গা করতে কক্সবাজারের পর্যটন খাতকে যেন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদ পরবর্তী ছুটিকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে বুকড রয়েছে কক্সবাজারের 400-এরও বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট। আগে থেকে বুকিং ছাড়া যেসব পর্যটক কক্সবাজারে এসেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়েছে তাদের। হোটেল কর্তৃপক্ষ বলছে, এবার ব্যবসা হয়েছে খুবই ভালো। কক্সবাজারের ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের যে আশা ছিল, পর্যটন আসার কথা ছিল, তার চেয়ে বেশি পর্যটক এসেছে। যে পর্যটকের আগমন, সেটা সত্যি বলবো কি আমাদের খুবই আমরা আনন্দিত। ঈদের এই মৌসুমটায় 5-7 দিন খুব ভালো বিজনেস করেছি। শুধু হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা কটেজ নয়, জমজমাট ছিল বার্মিজ মার্কেটগুলো। আর সৈকত এলাকার দোকানগুলোও ছিল ক্রেতায় পরিপূর্ণ। বিশেষ করে বার্মিজ আচার, বাদাম, শামুক ঝিনুকের ঘর সাজানোর উপকরণ এবং শুটকি সহ অনেক পণ্যের কেনাবেচায় সরগরম ছিল এসব মার্কেট। এখন কথা বলার সময় নাই, যে শুধু বিক্রিটাই করতে পারতেছি। যতটুকু আশা করছি তার চেয়ে বেশি ব্যবসা হয়েছে। মানুষের চাপ যেটা কল্পনার বাইরে, পর্যটক আসে বিধে আমাদের ব্যবসা ভালো হয়েছে।
রিসোর্ট মালিক ও হোটেল মালিক সমিতির নেতারা বলছেন গত এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা হয়েছে। এবারে পর্যটন মৌসুমটা ঈদের পর থেকেই শুরু হয়েছে, যদিও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কক্সবাজারে থেমে থেমে। তো বৃষ্টির মধ্যেও যে পর্যটক কক্সবাজারে আসছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর। পর্যটকদের যে এখন আগমনের যে ধারা সেটা যদি অব্যাহত থাকে, বিগত 3 বছর আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেই ক্ষতিটুকু কাটিয়ে উঠতে পারবে বলে আমরা আশা করছি। পর্যটক সংশ্লিষ্টরা বলছেন বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটারের সমুদ্র সৈকত কক্সবাজারে ঈদের ছুটিতে গত এক সপ্তাহে বেড়াতে আসেন 5 লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। এবারে দেশের বাইরের খবর। ইয়েমেনে 5 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি বার্তা সংস্থার বরাত দিয়ে কথা জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদন অনুযায়ী মানবিক কারণে সৌদি আরব এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। স্থানীয় সময় রোববার রাত 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, যা বহাল থাকবে পরবর্তী 5 দিন পর্যন্ত। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি চলাকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৌদি জোটের কিছু সেনা প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করা হয়। ইয়েমেন থেকে হাউথি বিদ্রোহীদের হঠাতে গত 26 মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে এখন পর্যন্ত 1693 জন নিহত হয়েছে। পাশাপাশি আহত হয়েছে 3829 জন। সিরিয়ার একাংশকে নিরাপদ ঘোষণা করেছে তুরস্ক। দেশটির কর্তৃপক্ষের দাবি, সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে তুর্কি বাহিনী। এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসৌলু এ ঘোষণা দেন। ইরাক ও সিরিয়ায় আইএস ও তুরস্কে নিষিদ্ধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির স্থাপনায় বিমান হামলা শুরুর ব্যাপারে আঙ্কারার ঘোষণা আসার 24 ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন মেভলুত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকা জঙ্গিমুক্ত হয়েছে। এখন সেখানে গৃহহীনরা নির্দ্বিধায় আশ্রয় নিতে পারেন বলেও জানান তিনি। খেলার খবর। কোনো পরিবর্তন ছাড়াই ঢাকা টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে এই দল ঘোষণা করা হয়। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের ক্রিকেটার তামিম ইকবাল। এছাড়া চট্টগ্রাম টেস্টের মতো হয়তো ঢাকা টেস্টেও উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। ঢাকা টেস্টের অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবাইর হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও চট্টগ্রাম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। সদ্য সমাপ্ত মৌসুমে 3টি শিরোপা ঘরে তুললেও নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গেল কয়েক বছর শিরোপা খরায় ভুগতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড 3-1 গোলে হারিয়েছে কাতালানদের। মেসি নেইমারবিহীন বার্সেলোনার আক্রমণ ভাগের দৈন্যতা ফুটে ওঠে ম্যাচের শুরু থেকেই। সুযোগটা কাজে লাগাতে দেরি করেনি রেড ডেভিলস অধিনায়ক। ম্যাচের 8 মিনিটে অ্যাশলে ইয়ং এর বাড়ানো বল থেকে হেড গোল করে ম্যান ইউনাইটেডকে প্রথমে লিড এনে দেন ওয়েন রুনি। এর কিছুক্ষণ পর সুয়ারেজের দুর্দান্ত শট গোলবারে লাগলে সমতায় ফেরার সুযোগ হারায় কাতালানরা। 1-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ভ্যান হলের শিষ্যরা। 64 মিনিটে মিডফিল্ডার লিনগার্ডের গোলে লিড দ্বিগুণ করে রেড ডেভিলসরা। সমতায় ফিরতে মরিয়া বার্সাকে হতাশ হতে হয় ভাগ্যদেবীর বিরূপতায়। কিন্তু ম্যাচের শেষ মিনিটে রাফিনিয়ার গোলে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা সৃষ্টি করে এনরিকের শিষ্যরা। তবে ইনজুরি টাইমে আদনান ইয়ানুজাইয়ের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভ্যান হলের শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 11 গ্রাম। ভেসে গেছে কয়েকশো বসতবাড়ি ও ফসলি জমি, বিপর্যস্ত জনজীবন। অল্প বৃষ্টিতেই ভোগান্তি রাজধানীবাসীর। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামের নিচু এলাকার বাসিন্দাদের। ব্যাহত শিক্ষা কার্যক্রম। কুমিল্লার মুরাদনগরের ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি নাসিমা গ্রেফতার। বাকিদেরও দ্রুত আটকের আশ্বাস জেলার পুলিশ সুপারের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানদণ্ডে ভিন্নতা। বৈষম্যের শিকার চাকরির বাজারেও অভিন্ন নম্বর পদ্ধতি প্রণয়নের তাগিদ।
এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন বারাক ওবামা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।